স্বাগত এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফাল আহমদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে দীর্ঘদিনের লক্ষ্য পূরণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। সব মিলিয়ে ইরান সংকটের গতি প্রকৃতি এবং এর প্রভাব নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ মোল্লা। আপনাদের দুজনকে স্বাগত আজকের আলোচনায়। আর উপক্রমণিকা না করে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। ডক্টর দেলোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই যে খামেনিকে হত্যা করা হলো, এর মধ্য দিয়ে মার্কিন এবং ইসরায়েলের যে ইচ্ছা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের, সেটা কি এর মধ্য দিয়ে সম্ভব হবে? মানে মার্কিন মদতপুষ্ট একটি সরকার তৈরি করা বা ইসলামী শাসন ব্যবস্থায় যে ধরনের এখনকার শাসন ব্যবস্থা আছে সেটি টিকে যাবে কিনা, বা নাকি শাসন ব্যবস্থা পরিবর্তন হবে? ধন্যবাদ আপনাকে। এটি কঠিন এই মুহূর্তে বলা, তবে আমরা যে ধরনের অবস্থা দেখতে পাচ্ছি এবং যে কথাটি আপনি বললেন স্পেসিফিক্যালি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের ফলে তাদের যে মূল তাদের অনেক উদ্দেশ্য আছে, কারণ এটা একটা মাল্টিপারপাস একটা আক্রমণ। সেখানে একটা গুরুত্বপূর্ণ পারপাস হচ্ছে যে ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন, বা যেটাকে আমরা বলি রেজিম চেঞ্জ। এটা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর মাধ্যমে এটা সম্ভব কিনা, এটা যে আসলে খুব কঠিন বোঝা যাচ্ছে। কারণ ওনার মৃত্যুর পরে আমরা যে ধরনের রেসপন্স আমরা ইরানে দেখতে পাচ্ছি, যে তারা ঘুরে দাঁড়িয়েছে, পাল্টা আক্রমণ করেছে। তাদের খামেনির পরিবর্তে তার যে নেতৃত্ব, এই মুহূর্তে একটা ইন্টারিম কাউন্সিল তিন সদস্যের তারা এখানে কাজ করছে এবং খুব দ্রুত একজন তাদের সুপ্রিম লিডার তারা নিয়োগ করবে। এবং এই বিষয়ে আমরা তো অবশ্যই সন্দেহ প্রকাশ করতে পারি, বা এটা যে খুব কঠিন এবং হয়তো অসম্ভব সেটা যেমন বলতে পারি, একই সঙ্গে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল, তারা কিন্তু বলছে যে এই যে যুক্তরাষ্ট্র যেই উদ্দেশ্যটা সামনে নিয়ে আসছে, যে খামেনিকে হত্যার মাধ্যমে তারা এই পরিবর্তনটা করবে, তাতে আসলে লাভ হবে না। কারণ এটি অর্জন করা খুব কঠিন। কারণ ইরানের এই যে 79 সাল থেকে তারা যে ব্যবস্থার মধ্যে আছে, এবং বিশেষ করে তাদের এই দেশে হয়তো এই শাসক গোষ্ঠীকে পরিবর্তন করার মতো একটা অবস্থা তৈরি করলো, কিন্তু কারা রিপ্লেস করবে? যেমন ডোনাল্ড ট্রাম্প কন্টিনিউয়াসলি বলছেন যে ইরানিয়ানদেরকে রাস্তায় কি তারা আসছে বা আসতে পারছে বা আসার মতো সেই জনগোষ্ঠী কি আছে এখানে? বা ভেনেজুয়েলাও তো আমরা দেখিনি সেখানে পেরেছে। শুধু তাই না, কারণ ইরান তো জানে যে ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরাক, সেখানেও তো পরিবর্তন হয়েছিল। তারপরে অবস্থা কি হয়েছে ইরাকের, কিংবা লিবিয়ার অবস্থা কি হয়েছে, সিরিয়ার কি হয়েছে। ফলে এগুলো নিয়ে ইরানিয়ানদের মধ্যেও অনেক চিন্তা আছে। ফলে যারা এই সরকারকে পছন্দ করছে না, তারাও কিন্তু এর পরের বাস্তবতা কি সেটা নিয়ে তারা চিন্তা করে। ফলে এটি আমার মনে হয় খুব কঠিন, তারপরেও সেই চেষ্টা হয়তো চলবে। ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেন। জনাব ফিরোজ মোল্লা, মানে 1 বা 2 দিনের আক্রমণেই মানে এক ধরনের লক্ষ্যে পৌঁছে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। মানে খামেনিকে হত্যার যে তাদের ইচ্ছা, সেটা তারা অর্জন করেছে। মানে আমরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা জানি। ইরানের সামরিক শক্তি নিয়ে যতটা বলা হয়, আসলে কি ইরানের ততটা সামরিক শক্তি আছে, বা তাদের কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আদৌ কিছু ছিল? মানে আমরা ইসরায়েলের আয়রন ডোমের কথা জানি, রাশিয়ার S-400-এর কথা জানি। ইরানের এত সহজেই লক্ষ্য অর্জন করতে পারলো কিভাবে যুক্তরাষ্ট্র? আমরা যখন প্যালেস্টাইন গাজার যুদ্ধ গাজা এবং ইসরায়েলের যুদ্ধ দেখেছি, তখনও কিন্তু ইসরায়েলের আয়রন ডোমের কথা শুনেছি, এবং তখনও এটা বলা হতো এবং দাবি করা হতো যে এটা দুর্ভেদ্য। কিন্তু দেখা গেল ইরান সেখানে বেশ কিছু সফল আক্রমণ চালিয়েছিল, হেজবুল্লাহও চালিয়েছিল এবং হামাসও চালিয়েছিল। তাদের আয়রন ডোম কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করেনি। হ্যাঁ, সেটা সত্য। অনুরূপভাবে ইরানও যতটা দাবি করে থাকে, এটা একটা জাস্ট প্রোপাগান্ডা বলা যেতে পারে, বিপরীত পক্ষের জন্য একটা প্রোপাগান্ডা, যে আমাদের এটা দুর্ভেদ্য, এখানে কেউ ঢুকতে পারবে না। কিন্তু বাস্তবতা হলো যে সব সিস্টেমেরই কিছু না কিছু ত্রুটি
ত্রুটিযুক্ত সুযোগ থাকে এবং সেই ত্রুটি দিয়ে সবাই মানে ঢুকে পড়তে ইরানে তো পারে। মাঝে মাঝে অ্যাটাক করেছে, কাসেম সোলাইমানিকে হত্যা করেছে, আরো নেতাকে হত্যা করেছে, এবার তো খামেনিকেই হত্যা করলো। তার মানে ওদের প্রতিরক্ষা ব্যূহ কি আসলে প্রতিরক্ষা কিছু এখানে আছে? ওদের নেতা হত্যার সাথে প্রতিরক্ষা ব্যুহের সম্পর্ক নাই। ওদের নেতা হত্যা করেছে তার মানে হলো ওদের গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ওদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেই মোসাদের এজেন্ট কাজ করে, আচ্ছা, যা ওরা ধরতে পারেনি। কিন্তু বাইরে আক্রমণটা তো বাইরে থেকে হয়েছে। কিন্তু আক্রমণ তো হয়েছে মিলিটারি হার্ডওয়্যার দিয়ে। তো সেটার জন্য যেটা প্রতিরক্ষা ব্যবস্থা থাকে সেটা নিশ্চয়ই কোনো দুর্বল সাইট থাকে এবং সে দুর্বল সাইট তারা পূর্ব থেকেই গবেষণা করে বের করে ফেলে যে কোন দুর্বল সাইট দিয়ে তারা এই আক্রমণটা সফলভাবে পরিচালনা করতে পারে। তবে আক্রমণ করা আর টার্গেট অ্যাচিভ করা দুটো ভিন্ন জিনিস। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের টার্গেট অ্যাচিভ করে ফেলছে তাদের ধর্মীয় নেতা খামেনিকে হত্যার মাধ্যমে, এবং তাদের ডিফেন্স মিনিস্টার, তাদের আর্মি চিফ, তাদের আইআরজিসির চিফ সহ এবং খামেনির যে উপদেষ্টা তিনিও নিহত হয়েছেন এবং আরও অনেকে। তো এই যে সমস্ত বড় বড় নেতাদেরকে তারা যে টার্গেট করে মেরে ফেলতে পারলেন এর কারণটা হলো তাদের অবস্থান। কারা দিয়েছে এই তথ্য? নিশ্চয়ই ইরান সরকারের মধ্যে থাকাই তাদেরই আশেপাশের কেউ এই তথ্য তাদেরকে সরবরাহ করেছে। ফলে একদিকে তারা জেনেভাতে এই নিউক্লিয়ার প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করেছে এবং ইরান হয়তো এটা বুঝতেও পারে নাই, ধরতেও পারে নাই, বা এমনকি ভাবতেও পারে নাই যে এই আলোচনা শেষ না হতেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কালেকটিভ অ্যাটাক করবে ইরানের উপর। এবং তাদের যে মিশন ছিল যে ইরানকে আলোচনার মধ্যে ব্যস্ত রেখে তারা যুদ্ধের প্রস্তুতি আগেই সেরে রেখে এই আক্রমণটা করবে, এবং সেটাই করেছে। জাস্ট আলোচনা শেষ অমনি আক্রমণ শুরু, এবং তাদের অনেক লক্ষ্য ইতিমধ্যে অ্যাচিভ হয়ে গেছে বলা যায়। আচ্ছা, তো এ থেকে মনে হয় যে ইরান যে দাবি করেছিল যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য, এর মধ্যে দিয়ে আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করে সফল হবে না, তো সেটা এই সফল আক্রমণের মধ্যে দিয়ে প্রতিভাত হলো যে এই দাবিটা যথেষ্ট জোরালো ছিল না এবং সব তথ্য সত্য ছিল না। ধন্যবাদ ফিরোজুল্লাহ স্যার। আমরা দেখলাম যে যুদ্ধক্ষেত্রে নিঃসঙ্গ ইরান, মধ্যপ্রাচ্যের কেউ তার সাথে নাই, বরং তারাই আরো 6টা দেশে মানে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে তো ইরান নিঃসঙ্গ। এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে ইরানের সাথে অন্য দেশগুলোর? ইরান তো আক্রমণ করে যাচ্ছে। জি জি, না, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন যে এই আমরা যদি কৌশলগত বাস্তবতা বিবেচনা করি তাহলে আমরা যেটা দেখি বর্তমান বিশ্বে এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, এবং সেখানে ইরানের সঙ্গে রাশিয়া কিংবা চীন বা নর্থ কোরিয়া এই দেশগুলোর খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটা কিন্তু ঠিক অ্যালায়েন্স পর্যায়ে কিংবা ইরানকে মানে রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানোর মতো সেই ধরনের কমিটমেন্ট আমরা দেখি না, পাশাপাশি সেই ধরনের বাস্তবতাও নেই। ফলে ইরান মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক বাস্তবতায় একেবারেই এককভাবে এই যুদ্ধটি এখন যেমন করছে আগেও করেছে, এবং বলা যেতে পারে 1979 সাল থেকেই এই ইসলামিক রেভলিউশনের পর থেকেই তারা কিন্তু অনেকটা এককভাবেই তারা সেটা মোকাবেলা করেছে। কিন্তু স্নায়ুযুদ্ধের সময় আপনার অনেকটা সিস্টেমিক কারণেই কিন্তু তখনকার সোভিয়েত ইউনিয়ন পাশে দাঁড়িয়েছে, কিন্তু এখনকার বাস্তবতায় রাশিয়া অনেক শক্ত স্টেটমেন্ট দিচ্ছে, পুতিন অনেক মানে সাহসী মন্তব্য করছেন যে এটা একটা এটা একটা খুবই মানে এটাকে বলা হয় ইররেসপন্সিবল অ্যাক্ট বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে ইরানের সেই অর্থে ইরানকে মিত্র হিসাবে সাপোর্ট দেওয়ার কোনো একাই চলতে হবে। এবং এই পরিস্থিতিতে আসলে ইরানের যে সুবিধা সেটা হচ্ছে যে লোকেশনটা, কারণ এখানে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধ করতে হচ্ছে এই অর্থে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর ডিপেন্ড করে যুদ্ধটা করছে, পাশাপাশি ইরানের লোকেশনের মধ্যে বিশেষ করে যে মানে স্থলভাগ এবং জল এই দুটো মিলিয়ে ইরানের একটা কৌশলগত কতগুলো সুবিধা আছে, এবং এই সুবিধাগুলো পাশাপাশি তাদের যে সামরিক শক্তি তারা অর্জন করেছে। কারণ ইরানের অর্থনৈতিক যে শক্তি সেই শক্তিটা কিন্তু আপনারা যদি পার ক্যাপিটাই দেখি খুব একটা বেশি না, কিন্তু যখন আমরা তাদের মানে গ্লোবাল র্যাঙ্কিং দেখি আপনার মিলিটারি পাওয়ারের দিক থেকে, যেমন গ্লোবাল ফায়ার পাওয়ারে তাদের র্যাঙ্কিং হচ্ছে 16, আবার আরেকটা বিবেচনায় 11,
ফলে তাদের সামরিক শক্তির তারা বৃদ্ধি করেছে। তো এটা দিয়ে কতটা তারা এই রেজিস্ট্যান্স করবে, আর পাশাপাশি যুক্তরাষ্ট্র কতটা তাদের এই আক্রমণটাকে ধরে রাখতে পারবে, কারণ তাদের দেশের ভেতরে পাবলিক ওপিনিয়ন এবং বিশ্বব্যাপী এই যুদ্ধ নিয়ে এক ধরনের কূটনৈতিক চাপও সৃষ্টি হতে পারে যে যুক্তরাষ্ট্র যেহেতু আক্রমণটা তাদের দিক থেকে হয়েছে, ফলে এটা কতটা নৃশংসতা বা কতটা এই যুদ্ধের, কারণ আমরা দেখেছি দুটি স্কুলে যে আক্রমণ হয়েছে সেখানে 100-র বেশি শিশু এবং মানে যে স্টুডেন্ট তারা মারা গিয়েছে। ফলে এরকম আরও অনেক আক্রমণের ফলে এই ধরনের ঘটনা ঘটবে। হয়তো বা ইরানের অনেক লিডার মারা যাচ্ছে সেটা নিয়ে হয়তো নিঃসন্দেহে অনেকে দুঃখ প্রকাশ করছে, কিন্তু আবার এটা নিয়ে হয়তো অনেকে একটু ইনডিফারেন্ট। কিন্তু যখন সিভিলিয়ানরা মারা যাবে তখন তো আপনার এটার একটা প্রতিক্রিয়া হবে। ধন্যবাদ ডক্টর দেলোয়ার হোসেন। জনাব ফিরোজ, আপনি কি মানে এই যে ইরান পাল্টা হামলা চালাচ্ছে, এই পাল্টা হামলা কতদিন ইরান চালানোর সক্ষমতা ইরানের আছে, এবং আসলে আলটিমেটলি ইরানের অবস্থা কি হবে? আমরা যেটা আলোচনা করছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে গেছে এক এক রকম পরিণতি হয়েছে, এখানে কি পরিণতি হতে পারে বলে আপনার ধারণা? এখানে যুক্তরাষ্ট্র সম্ভবত হেরে যাবার জন্য আক্রমণটা করেনি। তাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য অর্জনের জন্যই তারা আক্রমণটা করেছে। এবং পরিবর্তিত পরিস্থিতি আলোকে তারাও হয়তো তাদের স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো চেঞ্জ করতে থাকবে। তবে আমার অনুমান যে তারা এখানে হারার জন্য আসেনি এবং হারবেও না। ইরান পাল্টা হামলা কতদিন চালাতে পারবে, কি সক্ষমতা আছে ইরানের? ইরান প্রথম দিকে হয়তো এখন তো ব্যাপকভাবে আক্রমণ করছে, প্রথম দিকে হয়তো তারা কনভেনশনাল ওয়ার চালিয়ে যাবে, কিন্তু তারা যদি দেখে যে তাদের কনভেনশনাল ওয়ারের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণকে প্রতিহত করতে পারছে না, তখন তারা হয়তো এটা গেরিলা ওয়ারে চলে যেতে পারে। আচ্ছা, যদি দেশের জনগণের মধ্যে ঐক্য থাকে তাহলে যুক্তরাষ্ট্র এখানে তার উদ্দেশ্য সফল করতে প্রচুর গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা তো যুক্তরাষ্ট্রের ভালো নয়। না, যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশে এইভাবে পূর্বে অপারেশন চালিয়েছে সেখানে গেরিলা যুদ্ধে তারা দীর্ঘমেয়াদে পরাজিত হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হবে কিভাবে? যুক্তরাষ্ট্রের জয়ী হবার একটাই উপায়, তারা যদি ইসলামিক যে দলটা আছে যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে যদি তাদের মধ্যে যদি দ্রুত পতন ঘটিয়ে দিতে পারে তাদেরকে, এবং জনগণের মধ্যে যদি একটা আপরাইজিং সৃষ্টি হয়, যে অ্যান্টি ইসলামিক রেভলিউশন যদি কোনো আপরাইজিং হয়, তাহলে তাদের যুক্তরাষ্ট্রের বিজয়টা সহজ হবে। নইলে এই আক্রমণের মাধ্যমে তাদের উদ্দেশ্য সহজে অ্যাচিভ করতে পারবে বলে মনে হয় না। তো জনগণের আপরাইজিংটা হবে কি না এবং দ্রুত এই ইসলামিক সরকারের পতন ঘটাতে পারবে কিনা তার উপরে নির্ভর করছে অনেক কিছু। তো এই মুহূর্তে এটা প্রেডিক্ট করা খুবই মুশকিল। আমরা সামনে যত দিন দেখব ততই হয়তো আরও বেশি পরিষ্কার হবে বিষয়গুলো। এমনও হতে পারে যে যুক্তরাষ্ট্র হয়তো লং টার্মে যুদ্ধ করবে না, হয়তো বিশ্বের চাপে, অন্যান্য দেশের চাপে হয়তো একটা গাজার মতো এরকম একটা হয়তো যুদ্ধবিরতিও হতে পারে। আচ্ছা, ধন্যবাদ জনাব ফিরোজ মোল্লা। আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আরও আলোচনা আছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। এবার জনাব ফিরোজ মোল্লা, আপনার কাছে আসতে চাই যে আমরা দেখলাম যে গাজা, সিরিয়া, ভেনিজুয়েলা, ইরান, গ্রিনল্যান্ডেও এক ধরনের আক্রমণ আছে। আসলে এই যে মার্কিন আগ্রাসন, এর শেষ কোথায়? মানে যেভাবে খোলা তরবারি নিয়ে ট্রাম্প ছুটে চলেছেন, তার নেক্সট টার্গেট কি, বা সে আসলে পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে? এর আপাতত কোনো শেষ নেই। এর কারণটা হলো বিশ্বে যে একটা ভারসাম্য ছিল সেই ভারসাম্যটা হারিয়ে যায় 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। এটা বাইপোলার থেকে ইউনিপোলার হয়ে যায়। তো ইউনিপোলার হওয়ার পর থেকেই আমরা দেখেছি দুই বুশ প্রেসিডেন্ট যখন ছিলেন ক্ষমতায়, বাপ বেটা বুশ, তখন কিন্তু তারা পুরো মিডল ইস্টকে ধরলো এবং ধ্বংস করে দিল। এরপরে মাঝখানে প্রেসিডেন্ট ক্লিন্টন ছিলেন এবং বারাক ওবামা, এই দুজনের আমলে মোটামুটি পৃথিবীটা একটু শান্ত ছিল। কিন্তু যখন ট্রাম্প ক্ষমতায় আসলেন প্রথম আমলে, তখন থেকেই তিনি উল্টাপাল্টা বক্তব্য দিয়ে গেছেন।
তবে সেই আমলটা অতটা খারাপ ছিল না। বাট বাইডেন যখন ক্ষমতায় আসলেন তিনি পৃথিবীর ব্যালেন্সটা আবার নষ্ট করলেন এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ ঘটাতে থাকলেন, যেমন ইসরায়েল গাজা যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তবে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাকালে তিনি এটা অঙ্গীকার করেছিলেন যে তিনি বিশ্বের সমগ্র প্রতিষ্ঠা এলাকা করবেন। থেকে 1 মাসের মধ্যে সমস্ত যুদ্ধ বন্ধ করবেন। বাট হি ফেইলড এবং নতুন নতুন Miserable. ফ্রন্ট খুলেছে। হি ফেইলড মিজারেবলি। তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারেননি, এখনও সেটা চলছে। গাজার যুদ্ধ এটা জোরপূর্বক বন্ধ করা হয়েছে, এখানে একটা সিজফায়ার হয়েছে বটে, সেটা ইউএনকে বাইপাস করে এবং ইউএস তার নিজের ক্ষমতা বলে করেছে। তার মানে সেই যে পৃথিবীর একমাত্র নিয়ন্তা, একমাত্র ক্ষমতাধর রাষ্ট্র, সেটা প্রমাণের যথেষ্ট স্বাক্ষর সে রেখে যাচ্ছে। আচ্ছা, এবং এখন পৃথিবীতে যা কিছু যেখানে ঘটছে তার সব কিছুর পিছনে এই শক্তিশালী রাষ্ট্রের একটা ভূমিকা মানে রয়েছে। মুসলিম বিশ্বকে একটা দুর্বল করার তো তার একটা টার্গেট আছে। আপনার কাছে এই ক্ষেত্রে মনে হয় যে ইরানের পরে কারা আছে টার্গেটে যুক্তরাষ্ট্রের? আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র তাদের ভবিষ্যৎ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনে করেন চীন, ভারত এবং মুসলিম শক্তিকে। মুসলিম শক্তি একটা রাইজিং শক্তি এবং মুসলমানদের সংখ্যাধিক্য বিশ্বে এবং তাদের ক্রমবর্ধমান সংখ্যা তাকে মাঝে মাঝে উদ্বিগ্ন করে তোলে। তাই তিনি যতটা পারবেন তার আমলে এই মুসলমানদের এই আপরাইজিংটা হয়তো তিনি চেষ্টা করবেন কন্ট্রোলে রাখতে। তো নেক্সট শক্তিধর মুসলিম রাষ্ট্র হলো সম্ভবত তুরস্ক এবং সেটা তার হয়তো নেক্সট টার্গেট হতে পারে। ধন্যবাদ জনাব ফিরোজ মোল্লা। ডক্টর দেলোয়ার হোসেন, আমরা বিরতিতে আলোচনা করছিলাম যে কেন মুসলিম নেতৃত্ব বারবার ব্যর্থ হচ্ছে, কোথাও আমরা তাদের ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি না। ইভেন সৌদি আরবের নেতৃত্ব আমরা কোনো ঐক্যবদ্ধ শক্তি দেখতে পাই না কেন? মানে এই যে বারবার ব্যর্থ হচ্ছে মুসলিম নেতৃত্ব, আপনার কি মনে হয়? না, এটি আসলে এটার ঐতিহাসিক কতগুলো বিষয় আছে, পাশাপাশি সংক্ষেপে আমরা- যদি বলেন। জি, না, একটা হচ্ছে যে আমরা যে 1948 সাল থেকে যখন আমরা দেখলাম যে আরব ইসরায়েলি যুদ্ধ শুরু হলো এবং সেই যুদ্ধের পর থেকে অনেক যুদ্ধই মধ্যপ্রাচ্যে সংঘটিত হয়েছে এবং কোনো যুদ্ধে আমরা কিন্তু দেখলাম না যে মুসলিম দেশগুলোর মধ্যে বা এমনকি আরব দেশ অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করে। মাঝখানে মিশরের প্রেসিডেন্ট নাসের সহ এরকম অনেকেই আসছিলেন, তারা চেষ্টা করেছে কিন্তু সেভাবে ঐক্যটা তৈরি করা যায়নি। এখন যেটা আমার কাছে মনে হয় যে মুসলিম দেশগুলোর একটা বড় অংশই যারা এক ধরনের শক্তি অর্জন করেছে বলে আমরা বলি, আঞ্চলিক দিক থেকে হোক আর এককভাবেই হোক, সে কোনো দেশেরই কিন্তু একটা দীর্ঘমেয়াদী যে দৃষ্টিভঙ্গি যে পুরো মুসলিম বিশ্বটাকে একসঙ্গে শক্তিশালী করা এবং সেটা অন্য কাউকে আক্রমণ করা বা মোকাবেলার জন্য না, বরং নিজেদের যে সত্যিকারের যে ইয়েটা আছে, যে সম্ভাবনা আছে, এটাকে জাগিয়ে তোলা এবং মুসলমানদের বিরুদ্ধে যে ধরনের আক্রমণ হচ্ছে, যে ধরনের নিষ্ঠুরতা, সেগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা, সেই প্রয়োজনেও কিন্তু এক ধরনের দৃষ্টিভঙ্গি থাকা দরকার ছিল, যেটা অনেকটা লং টার্ম থাকা দরকার ছিল। সেটি আমরা দেখি না, যে কারণে আজকে এই মধ্যপ্রাচ্যে কেন এত বেশি যুদ্ধ হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরা নিজেদের সাথে সবসময় একটা বৈরী সম্পর্ক। আজকে ইরান এবং সৌদি আরব এই দুটো দেশ কিন্তু একেবারেই বৈরী সম্পর্ক। আবার আমরা ইরান ইরাক যুদ্ধ দেখেছি 1979 থেকে 88 পর্যন্ত। একই সঙ্গে তুরস্কের সঙ্গে কিন্তু আপনার সৌদি আরব বা ইরানের এক ধরনের বৈরিতা আছে। ফলে এই যে দেশগুলোর মধ্যে ক্ষমতার লড়াই এবং সেই লড়াইটাকে তারা খুব শর্ট টার্ম একটা বিষয় হিসেবে দেখে যে আমার মানে কোনো একটা শাসক তারা শক্তিশালী হতে পারছে কিনা অথবা তাদের দেশটা প্রভাব বিস্তার করতে পারছে কিনা। কিন্তু এটা যে একটা কমিউনিটির বিষয়, এটা যে একটা মানে মুসলিম উম্মার কথা বলে থাকে নর্মালি, কিন্তু সেই উম্মাটা আসলে কাগজে কলমেই। এই জন্য আমি মনে করি যে মানে শুধু মুসলিম দেশ না, আমি মনে করি যে কোনো দেশেরই আপনার একটা লং টার্ম অবজেক্টিভ নিয়ে সেই দেশের শক্তি অর্জন করা বা সেই দেশের উন্নয়ন করা উচিত। কিন্তু মুসলিম দেশগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে লিডারশিপ আসে, তারা আসলে ওই দীর্ঘমেয়াদী যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলোকে জলাঞ্জলি দিয়ে তাদের যে শাসক হিসেবে তাদের ইমিডিয়েট যে স্বার্থ, সেই স্বার্থটাই তারা অর্জন করতে চায়। তাদের নিজেদের যে, আপনি যদি গালফ দেশগুলো দেখেন, শাসকরা যে পরিমাণ অর্থবিত্তের মালিক এবং তারা এই অর্থ যেভাবে ভোগ করে,
এগুলো যদি আমরা তাকাই তাহলে তাদেরকে শাসক বলা যায়? তাহলে এটা তাদের এই সম্পদটা যদি তারা দীর্ঘমেয়াদে তাদের দেশের জন্য ব্যবহার করতো অথবা একটা অঞ্চলের জন্য ব্যবহার করলে কিন্তু তারা অর্থনৈতিক এবং সামরিক সব দিক থেকে আরো শক্তিশালী হতে পারে। ধন্যবাদ। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বেইজের উপর ডিপেন্ড করে তাদের নিরাপত্তা পরিকল্পনা সাজাতো না। Exactly. ধন্যবাদ ডক্টর দেলোয়ার হোসেন। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা আরেকটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরলাম আলোচনায়। জনাব ফিরোজ মোল্লা, আমি খুব ছোট সংক্ষেপে আপনাকে জানতে চাই যে আমরা শুরুতে যেটা বলেছিলাম যে আসলে এই যুদ্ধ কতদিন চলবে। ক্ষেপণাস্ত্র হামলা আমরা দেখছি, এয়ার স্ট্রাইক এখন আমরা দেখিনি, এরকম কোনো ব্যবস্থায় যা এই যুদ্ধ যেতে পারে কিনা, আর আলটিমেটলি আসলে আপনি কি দেখছেন, এটা প্রলম্বিত হবে না অচিরেই আমরা কোনো কিছু ফল দেখতে পাবো, যে যুদ্ধবিরতি বা এরকম কিছু? এটা এই মুহূর্তে বলা মুশকিল। আমরা পুরোপুরি জানি না যুক্তরাষ্ট্রের লক্ষ্য কী, ইসরায়েলের লক্ষ্য কী। তারা কি ওখানে তাদের পছন্দের সরকার বসাতে চায় বা নিজেরাই ইরানে তাদের উপস্থিতি নিশ্চিত করতে চায় কিনা। মানে যদি তাদের লক্ষ্য হয় ফোর্স ইরানের মাটিতে থাকবে কিনা সেটা তো আমরা এখনো জানি না। যুক্তরাষ্ট্রের লক্ষ্য যদি এই হয় যে ইসলামিক সরকার যেটা ইরানে আছে তাদেরকে দুর্বল করে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে যদি বন্ধ করে দিতে পারে, এবং যুক্তরাষ্ট্রের যে দাবি, তার মধ্যে অন্যতম দাবি হলো হামাস এবং হেজবুল্লাহকে পেট্রোনাইজিং করা বন্ধ করা, এবং তার যে নিউক্লিয়ার প্রোগ্রাম আছে সেটা বন্ধ করে দেওয়া। এই দুটো দাবির কোনোটি ইরান তাদের আলোচনার সময় মেনে নেয়নি। না মেনে নেওয়ার ফলে এই যুদ্ধটা, এই আক্রমণটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করেছে। যদি তাদের দাবি এখানেই শেষ হয় এবং পরিবর্তিত পরিস্থিতিতে যদি ইরান দুর্বল হয়ে তাদের এই দাবি মেনে নেয়, তাহলে হয়তো এই আক্রমণ হয়তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা স্পষ্ট এটা বলতে পারছি না এই মুহূর্তে যে যুক্তরাষ্ট্রের সুদূরপ্রসারী লক্ষ্যটা কি। আচ্ছা, লক্ষ্যের উপর নির্ভর করছে, আর ইরানের সক্ষমতার উপর অনেকটা নির্ভর করছে যে ইরান কতটা যুদ্ধ চালিয়ে যেতে পারে। তো এখনই এটা বলা কঠিন যে এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে। ধন্যবাদ। স্যার, আপনার কাছে জানতে যে আমরা তো আলোচনা করলাম ইরানের যুদ্ধ নিয়ে, কিন্তু তার প্রেক্ষিতে মানে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত বা যে অবস্থায় থাকুক না কেন, আমরা আসলে কতটা প্রভাবিত হব, বা এখান থেকে আমাদের সরকার কি করতে পারে এই প্রভাবগুলোকে মিটিগেট করার জন্য? এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপর এর প্রভাব শুরু হয়েছে। কারণ আপনি যদি দেখেন যে এই আরব আমিরাতে কিন্তু বাংলাদেশি একজন ইতিমধ্যে মারা গিয়েছে। পাশাপাশি বাংলাদেশের থেকে এবং মধ্যপ্রাচ্যের যে শত শত ফ্লাইট এগুলো ক্যান্সেল হওয়ার কারণে আমাদের শ্রমিক থেকে শুরু করে অনেকেই কিন্তু স্ট্র্যান্ডেড অবস্থায় আছে। আর জ্বালানি আমাদের একটা বড় একটা সোর্স হচ্ছে ধর্মস্ফলনের কারণে, বন্ধ যাওয়ার কারণে জ্বালানির দাম বাড়তে পারে। জ্বালানির দিক থেকে বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজার সেটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সারা বিশ্বেরই কিন্তু আপনি ভূরাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সব দিক থেকে কিন্তু এটা প্রাণকেন্দ্র হচ্ছে মধ্যপ্রাচ্য। এবং সেই জায়গাটা যখন এরকম একটা যুদ্ধের দ্বারা প্রভাবিত হচ্ছে, ফলে বাংলাদেশের ইকোনমিতে এখন অনেক ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড ইকোনমির সঙ্গে, ফলে আমরা বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হব। এবং যদিও একটা দিক হচ্ছে যে এই রকম সিচুয়েশন আমরা আগেও মোকাবেলা করেছি, ফলে সরকারের উচিত হবে যত দ্রুত আগের অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এবং এই মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো, বিশেষ করে যে রাষ্ট্রে বাংলাদেশি জনগণ আছে, সেই রাষ্ট্রগুলোর সঙ্গে ক্লোজলি কাজ করা, এবং পাশাপাশি একই ধরনের সমস্যা অন্য রাষ্ট্রগুলোও কিন্তু মোকাবেলা করবে, তাদের সাথে একটা অ্যালাইনমেন্টে বা অ্যালায়েন্সে যাওয়া, যাতে করে কালেকটিভলি আমাদের মানে যারা আক্রান্ত হয়েছে, বিভিন্নভাবে আক্রান্ত হবে আমাদের। আমি একটু দেখতেছিলাম যে আমাদের যে শিপিং যে কর্পোরেশন, সেখানকার একটা শিপ বোধহয় ওখানে অলরেডি মানে 27 তারিখে নোঙর করেছে, এবং সেই শিপটির নিরাপত্তা এবং ক্রুদের নিরাপত্তা নিয়ে চিন্তা করা হচ্ছে। ফলে অনেক ডাইমেনশনেই কিন্তু আমাদের ভাবতে হবে এবং আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং অবজার্ভ করতে হবে সিচুয়েশনটা। ধন্যবাদ ডক্টর দেলোয়ার হোসেন, আপনাদের জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।